আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বেসিক সেবার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো ওয়ারিশান সম্পত্তি কিভাবে নামজারি করতে হয়। আজকের এই ভিডিওতে ফাইল তৈরি করা থেকে শুরু করে আবেদন কিভাবে করবেন, ফাইলগুলো কিভাবে আপলোড করবেন, এর পরবর্তীতে আপনাদের কী কী করণীয় থাকবে সম্পূর্ণ ডিটেলসে বলা হবে। তাই ভিডিওটি টানাটানি করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই বলতে চাই, এই আবেদনের ক্ষেত্রে পিতা মারা গিয়েছেন এবং তার যেই ওয়ারিশানরা রয়েছেন তাদের নামে নামজারিটি করা হবে, অর্থাৎ ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির নামজারির আবেদন এটি। শুরুতেই আমরা আমাদের নকশাটি দেখব এবং সেখান থেকে জমির পরিমাণগুলো দেখে নেব, সেক্ষেত্রে আমরা আরও বিস্তারিত একটা ধারণা পাব। ভিডিও শুরুর আগেই বলে রাখতে চাই, আজকের ভিডিওটি অত্যন্ত ডিটেলসের একটি ভিডিও হবে, তাই ভিডিও লেন্থ কিছুটা বড় হতে পারে। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি আশা করি এমন কোনো ভিডিও এর আগে কেউ তৈরি করেনি এত বিস্তারিতভাবে। আজকের ভিডিওতে একেবারে খুঁটিনাটি সকল কিছু ভেঙে ভেঙে বলা হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। যাই হোক, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে RS খতিয়ান লেখা রয়েছে, এখানে 288 খতিয়ান রয়েছে এবং এটার মধ্যে 5টা দাগ থাকবে এবং আরেকটা খতিয়ান রয়েছে যেটা হচ্ছে 81 এবং এটার মধ্যে দাগ থাকছে একটি। আচ্ছা, শুরুতেই যদি আমি বলি, এই 288 খতিয়ান এটা পিতার নামে রয়েছে, অর্থাৎ এটা পিতার নামে মাঠ রেকর্ডে অন্তর্ভুক্ত রয়েছে পিতার নামটি। সেক্ষেত্রে পিতা এই খতিয়ানে নিজ সত্ত্বে মালিক রয়েছে এবং 81 যেই খতিয়ান রয়েছে সেটা আরেকজনের নামে রেকর্ড রয়েছে, তার কাছ থেকে পিতা ক্রয় করেছে এবং পরবর্তীতে তিনি মারা যাওয়ার পর তার ওয়ারিশানরা কিন্তু এই অংশ থেকে নামজারি করবেন। তাহলে যদি আমরা সংক্ষেপে বলতে চাই, 288 খতিয়ানে পিতা নিজ সত্ত্বে মালিকানা রয়েছে এবং 81 নং খতিয়ানে পিতা ক্রয় সূত্রে মালিক এবং তিনি মারা গিয়েছেন এবং এই দুই খতিয়ান থেকে টোটাল 221% ওয়ারিশানগণের নামে নামজারি করা হবে। এরপরে আমরা দেখব ওয়ারিশান সার্টিফিকেটটি, সেক্ষেত্রে আমরা আরেকটু ধারণা পাব। আচ্ছা, ওয়ারিশান সার্টিফিকেটে আমরা চলে আসলাম। এইখানে আমরা দেখতে পাচ্ছি পিতা মারা যাওয়ার পর তার ওয়ারিশ রয়েছেন টোটাল 8 জন, যার মধ্যে 7 জন কন্যা এবং 1 জন স্ত্রী, অর্থাৎ পিতার যেই মোট সম্পদ রয়েছে তার থেকে এই 8 জনের নামে কিন্তু নামজারির আবেদনটি হবে। তারপর আমরা আবেদনের প্রসেসে চলে যাব এবং সেইখানে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্র্যাকটিক্যালি সম্পূর্ণ আবেদনটি কিভাবে করবেন চলুন সেটি দেখে নিই। আচ্ছা, আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি, ভূমি সেবার যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমরা প্রবেশ করে নিয়েছি। আশা করি এটা আপনারা জানবেন এই কাজটা কিভাবে করতে হয়। তারপর আমরা মিউটেশন আবেদন এইখানে চলে এসেছি। আমরা শুরুতে আমাদের 20 টাকার একটি কোড ফি প্রদান করতে হয়, আপনারা জানেন। আমরা কোড ফিটি প্রদান করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে কোড ফি প্রদান করার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ঠিকানা যেটাই থাকুক না কেন, অর্থাৎ যাদের নামে নামজারি হবে তাদের ঠিকানা যেটাই থাকুক না কেন, জমিটি যেই উপজেলায় রয়েছে সেই উপজেলা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু পরে আপনি মৌজাটি পাবেন না। তাই আমরা এখান থেকে আমাদের জেলা, শুরুতে বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলাটি দিয়ে দিলাম এবং আমরা যেহেতু 8 জনের নামে নামজারি হবে, আমরা যার NID দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছি তার ঠিকানাটি এখানে দিয়ে দেব। আচ্ছা, তার ঠিকানাটি দেওয়ার পর আমরা পরবর্তী অপশানে ক্লিক করছি। এখন এখান থেকে আমাদের 20 টাকা কোড ফি প্রদান করতে হবে। আমরা ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে অগ্রসর হন এখানে ক্লিক করব। আচ্ছা, এরপর এখান থেকে বিকাশ সিলেক্ট করে পেমেন্ট অপশানে ক্লিক করব। আমরা আমাদের বিকাশের মাধ্যমে 20 টাকা পরিশোধ করে নিচ্ছি। আচ্ছা, আমাদের 20 টাকা কোড ফি প্রদান করা হয়েছে। তারপর এখান থেকে আবেদন ফরম এখানে ক্লিক করব। এখান থেকে শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করুন। আমরা যেহেতু সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান থেকে আবেদন করব, তাই আমরা এখান থেকে সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে এইটা সিলেক্ট করব। তারপর কিভাবে মালিকানা অর্জন করেছেন, আমাদের আবেদনটি যেহেতু ওয়ারিশ সূত্রে, তাই আমরা এখান থেকে উত্তরাধিকার এই অপশানে সিলেক্ট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রেকর্ডীয় মালিক ওয়ারিশ সূত্র। তারপর 1.1-এ দেখতে পাচ্ছেন গ্রহীতা ও আবেদনকারী কি 18 বছরের কম বয়সী, এটা না থাকবে। তারপর 2 নম্বরে থাকছে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন, এইটাও না থাকবে।
তারপর 3 নম্বরে রয়েছে ওয়ারিশ অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল। এইখানে আমরা যেটা ঠিকানাটা দিয়েছিলাম, উপজেলাটা দিয়েছিলাম, শুরুতে আমি বলেছিলাম আপনাদের যেই মৌজা সেই উপজেলা কিন্তু দিতে হবে। এখান থেকে পরবর্তীতে কিন্তু আপনারা এটা চেঞ্জ করতে পারবেন না। আমরা এখান থেকে আমাদের মৌজাটা নির্বাচন করে দিচ্ছি। তারপর এখান থেকে জমির তথ্য যুক্ত করুন, এখানে ক্লিক করব। এখানে শুরুতে আমাদের হোল্ডিং নম্বর দিতে হবে। যদি আপনাদের হোল্ডিং নম্বর না জানা থাকে সেক্ষেত্রে আপনারা একটা ড্যাশ দিয়ে দেবেন। তারপর জরিপের নাম দিতে হবে। আমরা যেহেতু আরএস খতিয়ান থেকে করব তাই আমরা এখান থেকে বিআরএস এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমাদের এখানে খতিয়ান নম্বরটি লিখতে হবে। আমরা আমাদের খতিয়ান নম্বরটি লিখে দিলাম 288। তারপর যাচাই করুন অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে হোল্ডিং ও খতিয়ানের তথ্য খুঁজে পাওয়া যায় নাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে খতিয়ানটি সংযুক্ত করতে হবে, যেহেতু আমাদের খতিয়ানটা এখানে ভেরিফাই হয়নি। তাই আমরা এখান থেকে সিলেক্ট ফাইল অপশন থেকে আমাদের খতিয়ানটা এখানে সংযুক্ত করে দেব। খতিয়ান সংযুক্ত করার পর আমাদের এখান থেকে দাগ নং দিয়ে দিতে হবে। আমরা প্রথম যে দাগটি রয়েছে সেটি এখান থেকে দিয়ে দেব। আমাদের প্রথম দাগ নম্বরটি হচ্ছে 129 এবং এর শ্রেণী হচ্ছে নামা এবং এর পরিমাণ হচ্ছে 30%। আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি 129। দেওয়ার পর এখান থেকে আমরা জমির শ্রেণী দিয়ে দেব নামা এবং আমাদের পরিমাণ হচ্ছে 30%। শতকের ঘরে আমরা 30 লিখে দেব। তারপর যেহেতু আমাদের আরও 4টা দাগ যুক্ত করতে হবে সেক্ষেত্রে আমরা আরও দাগ সংযুক্ত করুন, এইখানে ক্লিক করব। তারপরের দাগটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এটার শ্রেণীও হবে নামা এবং এর পরিমাণ হচ্ছে 27%। তারপর আবার আচ্ছা, এইভাবে সবগুলো দাগ সংযুক্ত করার পর আমরা এখান থেকে সংরক্ষণ অপশানে ক্লিক করছি। আমাদের তফসিলটা কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ আমাদের 288 খতিয়ানে টোটাল 1 একর 71 শতক জমি কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে। আচ্ছা, আমাদের যেহেতু আরেকটা খতিয়ান রয়েছে সেটা আমরা একটু পরে সংযুক্ত করছি। এখান থেকে আমরা পরবর্তী কাজগুলোকে করে নেই। এখান থেকে 4 নম্বরে দেখতে পাচ্ছেন ওয়ারিশ হিসেবে আবেদনকারীর তথ্য প্রদান করুন। এখানে উত্তরাধিকার জমির মালিকানা আছে কিনা ক নম্বরে দেখতে পাচ্ছেন, এখানে হ্যাঁ দিয়ে দেবেন। তারপর ওয়ারিশ সনদ অনুযায়ী তথ্য সংযুক্ত করুন। এইখানে আমরা একজনের তথ্য আগে সংযুক্ত করে দেখাচ্ছি। এইখানে তথ্য দিন অপশানে ক্লিক করবেন। আবেদনকারী প্রাপ্তবয়স্ক দিয়ে দেবেন এবং শুরুতেই দিতে হবে তার ছবি। আমরা দিয়ে দিলাম তার ছবি। তারপর এই তথ্যগুলো কিন্তু যেহেতু তার নামে অ্যাকাউন্ট, এই তথ্যগুলো অটো আসছে, পরেরগুলো কিন্তু আমাদের ফিল আপ করে দিতে হবে। তারপর এখান থেকে আমরা ঠিকানাটা দিয়ে দেব। এবং মৃত ব্যক্তির সাথে তার সম্পর্ক হচ্ছে কন্যা এবং এখান থেকে সংরক্ষণ অপশানে ক্লিক করব। আমাদের একজন গ্রহীতার তথ্য কিন্তু সফলভাবে যুক্ত হয়ে গেছে এখানে। তারপর গ নাম্বার অপশানে দেখতে পাচ্ছেন সকলে একই খতিয়ানে হতে চান কি না, এখান থেকে হ্যাঁ অপশানে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আমাদের বন্টননামা বা আদালতের রায় সংযুক্ত করুন। এখানে একটি অপশন রয়েছে, যাদের বন্টননামা দলিল রয়েছে তারা এটা সংযুক্ত করতে পারেন। যদি আপনাদের নাও থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ওয়ারিশের সনদপত্রটি এখানে সংযুক্ত করে দেবেন। আমরা ওয়ারিশান সনদপত্রটি এইখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওয়ারিশান সনদপত্র দেওয়ার পর 5 নম্বরে দেখতে পাচ্ছেন প্রদানকারী দাতার তথ্য প্রদান করুন। আমরা যে শুরুতেই 288 খতিয়ানের 1 একর 71% জমি এইখানে যুক্ত করেছি, তার দাতা অর্থাৎ এই 1 একর 71% জমির মালিক যে রয়েছেন, রেকর্ড সূত্রে মালিক, তার বিবরণ কিন্তু এখানে দিতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে দাতা এবং সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ডীয় মালিকের তথ্য। আমরা খতিয়ান দিয়েছিলাম 288 এবং টোটাল জমির পরিমাণ দিয়েছিলাম 1 একর 71%। এইখানে কিন্তু লাল করে লেখা রয়েছে 1 একর 71% অংশের জন্য দাতা সংযুক্ত করুন। আমরা এখান থেকে দাতা সংযুক্ত করুন এই অপশানে ক্লিক করব। আমরা এখান থেকে দাতার নামটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, দাতার নাম, পিতার নাম, তারপর ঠিকানা দেওয়ার পর তার জমির পরিমাণ দিতে হবে। এটা কিন্তু আমরা পিতার
খতিয়ানের অংশটা দিচ্ছি এবং এই খতিয়ানে সম্পূর্ণ মালিক পিতা রয়েছেন। আমরা এখান থেকে এই খতিয়ানে তিনি সম্পূর্ণটাই মালিক রয়েছেন, তাই আমরা এখান থেকে 1 একর 71 শতাংশ দিয়ে দিচ্ছি। সংরক্ষণ অপশানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন উক্ত খতিয়ানের আবেদনকৃত সম্পূর্ণ জমির দাতা যুক্ত হয়েছে, অর্থাৎ আমাদের এই অংশটা কিন্তু শেষ হচ্ছে। এখানে 1.1-এ গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, দাতা এবং সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ডীয় মালিক একই কিনা। আমরা এখান থেকে হ্যাঁ অপশনটি দিয়েছি, কারণ তার নামে কিন্তু রেকর্ডটি রয়েছে, আরএস রেকর্ড তার নামে রয়েছে, তাই এখান থেকে কিন্তু এই অপশানটা হ্যাঁ থাকবে। আচ্ছা, এই অপশানটা দেওয়ার পর আমরা এখান থেকে খসড়া সংরক্ষণ করছি, তারপর আমরা পরের অংশটা আবার দেখাচ্ছি। আচ্ছা, আমরা আমাদের আবেদনে আবার ফেরত আসলাম এবং এখান থেকে আমরা 288 খতিয়ান দেখিয়েছিলাম যেটা পিতার নামেই রয়েছে। এরপর যে আরেকটা খতিয়ান রয়েছিল সেটা হচ্ছে 81 নাম্বার খতিয়ান, যার দাগ নাম্বার হচ্ছে 131, শ্রেণী হচ্ছে নামা এবং জমির পরিমাণ হচ্ছে 50%। আচ্ছা, এই খতিয়ানের মালিক কিন্তু পিতা না, এই খতিয়ানের মালিক অন্যজন। তার কাছ থেকে পিতা একটি সাফকলা দলিলের মাধ্যমে ক্রয়মূল্যে বা ক্রয় সূত্রে মালিকানা অর্জন করেছেন। আমরা এখন এই 81 নং খতিয়ানের জমির তথ্য সংযুক্ত করব। এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে বায়া দলিলগুলো আপনারা অ্যাড করতে পারেন। আচ্ছা, আরও জমির তথ্য যুক্ত করার জন্য এইখানে ক্লিক করব। হোল্ডিং নাম্বার আমরা ঢ্যাশ দিয়ে দিলাম, যেহেতু আমাদের জানা নেই। এখান থেকে বিআরএস দেব, তারপর খতিয়ান নাম্বারটি লিখে যাচাই করুন অপশানে ক্লিক করব। এই খতিয়ানটাও কিন্তু আমাদের যাচাই করা যায়নি বা খুঁজে পাওয়া যায়নি, তাই আমরা এখান থেকে এই খতিয়ানটি সংযুক্ত করে দিচ্ছি। খতিয়ান সংযুক্ত করার পর আমাদের দিয়ে দিতে হবে দাগ নাম্বার, তারপর দিতে হবে জমির শ্রেণী। জমির শ্রেণী হচ্ছে নামা এবং পরিমাণ হচ্ছে 50 শতক। তারপর সংরক্ষণ অপশনে ক্লিক করব। তাহলে আমাদের টোটাল জমি হচ্ছে 2 একর 21 শতাংশ। আমরা নকশাটি যদি দেখি, আমাদের টোটাল জমি হচ্ছে 2 একর 21। আমরা সম্পূর্ণটা সংযুক্ত করেছি এবং তারপর আমাদের দিয়ে দিতে হবে 81 নং খতিয়ানে যে আমরা 50% জমি যুক্ত করলাম তার দাতার তথ্য দিতে হবে। আমরা এখান থেকে এটা ক্লিক করব, তারপর দাতার তথ্যটা আমরা এখানে লিখে দিচ্ছি। দাতার নাম ঠিকানা লেখার পর জমির পরিমাণ আমরা এখান থেকে 50 শতক দিলাম, দেওয়ার পর সংরক্ষণ অপশানে ক্লিক করলাম। আচ্ছা, এই খতিয়ানেও আমাদের দাতার তথ্য সংযুক্ত করা হয়েছে এবং 1.1-এ গুরুত্বপূর্ণ যে অপশানটি রয়েছে, দাতা এবং সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ডীয় মালিক একই কিনা। এবং এইখানে কিন্তু আপনারা শুরুতেই 1 নাম্বার যে অপশান রয়েছে এখানে দেখুন স্পষ্টভাবে লেখা রয়েছে সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ডীয় মালিকের তথ্য। আমরা এখানে রেকর্ডে যার নাম রয়েছে তার নামটি এখানে লিখব। আচ্ছা, তারপরের বিষয়টা হচ্ছে, যেহেতু এখানে পিতা মৃত্যুবরণ করার পর তার ওয়ারিসদের নামে নামজারি হচ্ছে, সেক্ষেত্রে আমরা শুরুতেই রেকর্ডের মালিকের নাম লিখলাম। তারপর পিতা কিন্তু এই রেকর্ডের মালিকের কাছ থেকে একটি সাফকলা দলিলের মাধ্যমে এই 50 শতক জমি খরিদ করেছিলেন, তাই এখানে আমরা দাতার তথ্যটি যুক্ত করব। এইখানে দাতা ও সর্বশেষ রেকর্ড মিউটেশন রেকর্ডীয় মালিক একই কিনা এটা না অপশানে সিলেক্ট করব। না দেওয়ার পর দাতার তথ্য সংযুক্ত করব, অর্থাৎ এইখানে আমরা আমাদের পিতার তথ্যটি সংযুক্ত করব। আচ্ছা, দলিল অনুযায়ী এখানে আমরা আমাদের পিতার তথ্যটি লিখে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা বায়া দলিলের তথ্যগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের পিতার কাছ থেকে আমরা প্রাপ্ত হচ্ছে, অরিশানরা পিতার কাছ থেকে প্রাপ্ত হচ্ছেন এবং রেকর্ডে আরেকজনের নাম রয়েছে, রেকর্ডের মালিকের কাছ থেকে পিতা ক্রয় করেছেন, সেক্ষেত্রে কোন দলিলের মাধ্যমে ক্রয় করেছেন সেই তথ্যগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপর আমাদের এখানে সকল তথ্য আসলে দেওয়া শেষ হয়েছে। যেহেতু আমাদের 2টা খতিয়ান ছিল, 2টা খতিয়ানের আমরা 2 একর 21 শতক এখানে দেওয়া হয়েছে এবং উভয় খতিয়ানের দাতার তথ্য কিন্তু সংযুক্ত করা হয়েছে। এখন এইখানে আমি মাত্র একজন গ্রহীতার তথ্য যুক্ত করেছিলাম, এইখান থেকে আমাদের যেহেতু 8 জনের গ্রহীতার তথ্য সংযুক্ত করতে হবে, সেটা করার জন্য এই যে প্লাস আইকন রয়েছে ওয়ারিশের তথ্য সংযুক্ত করুন, এইখানে ক্লিক করতে হবে। আমি 8 জনের তথ্য সংযুক্ত করার পর
হিস্সা বা জমির অংশ কীভাবে লিখবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি শুরুতে 8 জনের তথ্যটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম জনের ক্ষেত্রে কিন্তু কয়েকটা তথ্য অটো এসেছিল যেহেতু তার নামে অ্যাকাউন্ট খোলা। পরের সবার ক্ষেত্রে কিন্তু আমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে লিখতে হবে আগের মতোই। আমরা 8 জনেরটা পূরণ করার পর দেখাচ্ছি কিভাবে জমির অংশটা দিতে হবে। আচ্ছা, এখান থেকে আমাদের 8 জন গ্রহীতার তথ্য প্রদান করা হয়েছে, যার মধ্যে 7 জন হচ্ছেন কন্যা ওয়ারিশ সূত্রে পাচ্ছেন এবং একজন হচ্ছেন স্ত্রী। এখানে আমরা জমির অংশ যদি সমভাবে দিতে চাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 125.000 এমনভাবে আছে। যদি আপনারা ভিন্নভাবে দিতে চান, এক একজনের অংশ এক এক রকম হবে, কম বেশি হবে, সেক্ষেত্রে আপনারা ভিন্নভাবে অপশানে ক্লিক করে এখান থেকে এডিট করতে পারেন। আমরা এটা সমভাবে রাখতে চাচ্ছি, তাই আমরা সমভাবে সিলেক্ট করব। আচ্ছা, সমভাবে থাকার পর আমরা আমাদের আবেদনটি পুনরায় আরেকবার দেখে নেব। আমাদের আবেদনটি ক্রস চেক করার পর আমরা যে ফাইলগুলো প্রদান করেছি সেই ফাইলগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি। তারপর এখান থেকে আমাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন কলমি নকশা। আমরা নকশাটি আপলোড করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে সংরক্ষণ পরবর্তী অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা হ্যাঁ দেব, তারপর এখান থেকে না, হ্যাঁ, না, এটা থাকবে প্রযোজ্য নয়, এবং এখানে টিক চিহ্ন দিয়ে আবেদন দাখিল করুন এই অপশানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে চেকমার্ক দিয়ে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট অগ্রসর হন এইখানে ক্লিক করব। বিকাশ থেকে আমরা আমাদের পেমেন্টটি করে দেব। 50 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। তারপর আমাদের আবেদনটি এখান থেকে সম্পূর্ণ হয়েছে। আবেদন প্রিন্ট করার জন্য আবেদন প্রিন্ট এই অপশানে ক্লিক করব। এই ছিল আজকের ভিডিওতে। এমনই গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।